আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে একদম কম খরচে এবং সহজ উপায়ে চলে এসেছিলাম মাইথনে, উঠেছিলাম মাইথন ইউথ হোস্টেলে। আজ হলো 12ই ফেব্রুয়ারি 2024, আর আজ আমরা আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার গড় সার্কিট, পাঞ্চেত ড্যাম এবং বেশ কিছু আনএক্সপ্লোরড জায়গা যেগুলো এখনো পর্যন্ত সেভাবে পর্যটন স্থল হিসাবে বিখ্যাত হয়ে ওঠেনি। দেখাবো কিভাবে সরাসরি কয়লা খনি থেকে কয়লা উত্তোলন হয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আজকের গল্প। গুড মর্নিং। এখন সকাল 9:10। আমরা চলে এসেছি শঙ্কর হোটেলে ব্রেকফাস্টের জন্য। নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি, তার সাথে একটা ডিম ভাজা বলেছি। লুচি ঘুগনি হচ্ছে 4টে লুচি, এতটা ঘুগনি, 30 টাকা প্লেট, আর একটা ডিমের অমলেট আছে 20 টাকা। টেস্ট অ্যাজ ইউজুয়াল, ঘরোয়া, খুবই সুন্দর। তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে বেরোতে হবে সাইট সিইংয়ের জন্য। আজকে অনেক ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা আমরা কভার করব, তার সময় নষ্ট না করে চলুন এগোনো যাক। ডিম ভাজাও চলে এসছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা আমাদের আজকের ট্যুর শুরু করছি। ঠিক এখন 9:30 বাজে। খুব সুন্দর ওয়েদার, সানি ডে, 23 ডিগ্রি টেম্পারেচার চলছে। আমরা এখন প্রথমে এখান থেকে চলে যাব পাঞ্চেতের দিকে। আর আমরা কালকে যে দাদার অটো করে ঘুরেছি, মানে লালুদা, ওনার অটোতেই আজকে আমরা যাচ্ছি। আজকের পুরো ট্যুরটা করতে আমাদের কত খরচ পড়ছে, কি কি জায়গা দেখছি, সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এগোতে লাগলাম মাইথন ড্যামের ওপর দিয়ে। এই মাইথন ড্যাম এবং আশপাশের অপূর্ব সাইট সিইং নিয়ে আমাদের গত পর্বের ভিডিওটি যদি দেখে না থাকেন প্লিজ দেখে নেবেন। কুমারডুবি বিএসকে কলেজকে পাশে রেখে কুমারডুবি বাজারের ওপর দিয়ে চিরকুন্ডা ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে। আমরা আজকে চলে এসেছি প্রথম সাইট সিইং বা প্রথম স্পটে, এবং এই যে স্পটটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, আমার মনে হয় এর আগে কেউ আপনাদেরকে এই মাইথন ট্যুরে বা এই গড় ট্যুরে এই জায়গাটা আপনাদেরকে দেখায়নি। এটা হচ্ছে একদমই ইউনিক একটা জায়গা, কিন্তু এখানকার স্পেশালিটি কোল মাইন বা কয়লা খনি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বসন্ত মাতা দহিবাড়ি কলিয়ারিতে। এটা একদম ইউনিক একটা স্পট, এবং আমাদের যে দাদার সাথে আমরা ঘুরছি উনি আমাদেরকে কালকেই বলেছিলেন যে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেটা এর আগে কেউ কখনো দেখায়নি। তো এই রানীগঞ্জ, আসানসোল এই এরিয়া মানেই তো কয়লা খনি এলাকা, এবং আমরা এসছিও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ধরে। তো এইটা না দেখলে এই ট্যুরটা ঠিক কমপ্লিট হচ্ছিল না। মাইথন ইউথ হোস্টেল থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। এখানে আসলে আপনারা লাইভ দেখতে পারবেন কিভাবে মাটির তলা থেকে কয়লা তোলা হয়। এইখানকার একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কুমারডুবি। কুমারডুবি থেকে মোটামুটি ওই 7 কিলোমিটার মতন দূরত্ব হবে প্রবাবলি। তো এই জায়গাটা এখন আমরা একটু ঘুরে দেখব, তারপর এখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাটা। কোল মাইন ছেড়ে আমরা এগোতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যের দূরত্ব এই কোল মাইন থেকে মাত্র 6 কিলোমিটার, আর বলা বাহুল্য এটিও কিন্তু সম্পূর্ণ নতুন একটি স্পট। আমরা কোল মাইন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এখন চলে এসেছি আরও একটা নতুন জায়গায়। এটা হলো একটা স্নেক পার্ক, যার নাম হলো মোবারক স্নেক সেভার। কেন স্নেক সেভার? এই আশেপাশে যে বাড়ি আছে এই সমস্ত বাড়িতে বা যেখানে মানুষেরা থাকেন বাজারে, এই সব জায়গায় অনেক সময় জঙ্গল থেকে বা পাহাড় থেকে বিষধর সাপ চলে আসে। তো সেই সমস্ত সাপেদেরকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসা হয় এই স্নেক পার্কে বা এই স্নেক সেভারে। এখানে তাদের কিছুদিন রেখে তাদেরকে ট্রিটমেন্ট করে সেবা শুশ্রূষা করে সুস্থ করার পর আবার তাদেরকে ছেড়ে দিয়ে আসা হয় জঙ্গলে। এখন এই ইউনিক জায়গাটা একবার ঘুরে দেখব। আর এইখানে ঢোকার জন্য টিকিট লেগেছে আমাদের 20 টাকা করে পার হেড।
এটা তো গ্রিন পিট ভাইপার লেখা, এটা ওই লাউডগা সাপের মতো লাগছে আমার কাছে, পুরো মনে হচ্ছে। ও হ্যাঁ, এটা গোখরা বিষধর সাপ, এটা গোখরো সাপ। তারপর শাখামতি, বাবা এটা কি ভয়ঙ্কর দেখতে, উঠছে। ফ্রস্টেন ক্যাট স্নেক, বাপরে মারাত্মক ভয় লাগছে আমার। হ্যাঁ এই যে কাল নাগিনি, এটা ও মা, এটা খুলেছে। ও বাবা গো, আমি গেলাম। না দাদা আপনি বন্ধ করে দিন প্লিজ। কমন উলফ স্নেক, এটা ব্যাম্বু পিট ভাইপার। এটা কি লাউডগা দাদা? ও ওইটা লাউডগা, এটা বিষধর। এ বাংলা নামটা কি? তারপর তুতু, বালিবোড়া, নির্বিষ, চন্দ্রবোড়া, এ তো মারাত্মক বিষধর, নাম শুনেছি। তারপর এটা হচ্ছে অজগর। আচ্ছা ওই অজগর। তারপরে দাঁড়া সাপ, যেটা আমরা মাঝে মাঝেই দেখে থাকি আমাদের বাড়ির চারিদিকে। সরু একদম সুতোর মতো, এটা ব্রাউন ভাইন স্নেক, নন ভেনামাস বলছে। ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, বাবা কি সরু, পুরো দড়ির মতো। হচ্ছে একটা বিশাল বড় অজগর সাপ। এটাও মারাত্মক বিষধর একটা সাপ। এটা একটা নতুন ডেস্টিনেশন আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের এই পাঞ্চেত ভ্রমণে বা গড় পঞ্চকোট ভ্রমণে এই জায়গাটা সংযোগ করতে চান, তাহলে চলে আসতে পারেন এই স্নেক পার্কে। স্নেক পার্ক থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আর পাঞ্চেত ড্যামের একদম পিছনে এখন আমি দাঁড়িয়ে আছি দারুণ সুন্দর একটা পিকনিক স্পটে। এই জায়গাটার নাম হলো নেহেরু পার্ক। এখানে যদি আপনারা পিকনিক করতে আসেন, দলে অনেকে আসেন, গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে এরকম সুন্দর একটা পার্ক এরিয়া করে দেওয়া রয়েছে, নাম দেওয়া হয়েছে নেহেরু পার্ক। কেন নেহেরু পার্ক নাম দেওয়া হয়েছে সে কথা আমি পরে বলছি। এখানে কিন্তু আপনারা দারুণভাবে পিকনিক করতে পারবেন। এরকম একটা সানি ওয়েদারে, এরকম শীতের একটা দিনে এইরকম একটা জায়গায় পিকনিক করতে আসার মজাই কিন্তু আলাদা। তার সাথে এখানে আসলে ঘুরে দেখে নিতে পারেন পাঞ্চেত ড্যাম, স্নেক রেস্কিউ সেন্টার যেটা আমরা এক্ষুনি দেখালাম, আর তার সাথে যদি হাতে সময় থাকে গড় পঞ্চকোট থেকেও ঘুরে আসতে পারেন বা মাইথন ড্যামও দেখে আসতে পারেন। নেহেরু পার্ক দেখেই আমরা এবার চললাম পাঞ্চেত ড্যামের দিকে। এখন আমরা উঠছি পাঞ্চেত ড্যামে। দেখুন কত দারুণ এই ড্যামটা, ওয়াও! একদম পাঞ্চেত ড্যামের ওপরে চলে এলাম। এখন ঠিক সকাল 11:15 আর এই হলো পাঞ্চেত ড্যামের লুক বা ভিউ ড্যামের ওপর থেকে। 22,234 ফুট লম্বা এবং 35 ফুট চওড়া এই ড্যামের উচ্চতা হলো প্রায় 148 ফুট। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই পাঞ্চেত বাঁধটি চালু করা হয়েছিল 1959 সালে। এই যে নেহেরু পার্ক দেখা যাচ্ছে এখান থেকে, ওখানে লেখা রয়েছে আই লাভ পাঞ্চেত। নেহেরু পার্কের সামনেটা আমরা ঘুরিয়ে দেখালাম একটু আগে। এই যে দেখুন কি বিউটিফুল জায়গাটা। এইটা হচ্ছে পাঞ্চেত ব্যারেজ। এই যে স্লুইস গেটগুলো এখানে রয়েছে, কটা রয়েছে? 15 থেকে 16টা আছে। তার কারণ মাইথন ড্যামের দৈর্ঘ্য হচ্ছে 17,000 সামথিং ফুট। তো মাইথনে আমরা দেখেছিলাম 12খানা রয়েছে স্লুইস গেট, আর পাঞ্চেত ড্যামে দৈর্ঘ্য হচ্ছে 22,234 ফুট। দৈর্ঘ্য অনেকটাই বড় মাইথনের থেকে এটা। তো সে কারণে স্লুইস গেটের সংখ্যাও ডেফিনেটলি মাইথনের থেকে বেশি হবে। তবে উচ্চতার দিক থেকে মাইথন ড্যামের থেকে এটা একটু নিচু, কারণ মাইথন ড্যামের উচ্চতা আমরা দেখেছি 165 ফুট, সেখানে এই পাঞ্চেত ড্যামের উচ্চতা 147 ফুট। ওয়াও, ওইদিকে ঝর্ণাটা কি দারুণ লাগছে। এটা হলো পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র যেটা, আর ওইখানে জলটা বেরোচ্ছে দূরে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। এখন আমি বসে আছি পাঞ্চেত ড্যামের ওপরে।
অপূর্ব সুন্দর এই ড্যাম চিরকুন্ডা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে, আর এর নিয়ারেস্ট রেল স্টেশন হলো কুমারডুবি। কুমারডুবি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পাঞ্চেত বাঁধ। আসানসোল থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে 20 কিলোমিটার দূরত্ব পড়বে, আর এর কাছেই মানে এর উত্তর দিকেই রয়েছে ধানবাদ। ধানবাদ থেকে এর দূরত্ব হলো 54 কিলোমিটার। এই পাঞ্চেত বাঁধটা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের একদম বর্ডার এলাকাতেই অবস্থিত, কারণ এর উত্তরে রয়েছে ধানবাদ জেলা, আর দক্ষিণ দিকে চলে গেলেই আমরা ঢুকে পড়ব পুরুলিয়া জেলাতে। এরকম একটা অপূর্ব সুন্দর জায়গায় পিকনিক করতে আসার জন্য বা একদিনের ছুটি কাটাতে আসার জন্য কিন্তু সেরা। আর এই যে পাঞ্চেত বাঁধ, এটা উদ্বোধন করা হয়েছিল 1959 সালে, মানে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম পর্যায়ের যে 4খানা বাঁধ নির্মাণ করা হয়েছিল, তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ এবং সর্বশেষ হলো এই পাঞ্চেত বাঁধ 1959 সালে। মাইথন হয়েছিল 1957-তে, আর এটা হলো 1959 সালে। তো এটা উদ্বোধন করতে আসার প্রসঙ্গে একটা সাংঘাতিক গল্প রয়েছে। 1959 সালে এই যে পাঞ্চেত বাঁধ, এটা উদ্বোধন করতে এসেছিলেন জওহরলাল নেহেরু, এবং জওহরলাল নেহেরুজির নামেই পাশে আমরা নেহেরু পার্কও দেখলাম। তো যখন তিনি এই বাঁধ উদ্বোধন করতে এসেছিলেন সেই সময় এইখানকার যে সাঁওতাল উপজাতি রয়েছে সেখানে পাঞ্চেতের কার্বোনা গ্রামের একটি 15 বছর বয়সী মেয়ে বিধুনা মাঝি বা বিধুনা মেঝি আর একটি ছেলে রবন মাঝিকে নেহেরু সাহেবকে বরণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। যে 15 বছর বয়সী মেয়ে বুধনি, ও যখন অতিথি বরণ করার জন্য আমাদের নেহেরু সাহেবকে মালা পরিয়ে দেন, সুন্দরভাবে সেই অনুষ্ঠান সম্পন্ন হয় এবং তারপরে মেয়েটি তার গ্রাম কার্বোনাতে ফিরে যায়। কিন্তু কার্বোনাতে ফিরে যাওয়ার পরে যেটা হয়, সেইখানকার ওই সাঁওতাল উপজাতির যারা প্রবীণ মানুষেরা ছিলেন তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। তার কারণ, যেহেতু তিনি একজন অসাঁওতাল, মানে নেহেরুজিকে মালা পরিয়েছেন, সেই কারণে ওনারা ধরে নেন যে তার সাথে নেহেরুজির বিবাহ সম্পন্ন হয়েছে, তাকে আর তাদের সমাজে গ্রহণ করা যাবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, এলাকারই আরেকজন মানুষ সুধীর দত্ত, তার সাথে বিবাহ সম্পন্ন হয় এবং তাদের একটি কন্যা সন্তানও হয়। 1985 সালে নজরে আসেন রাজীব গান্ধী মহাশয়ের। উনি নিজে আসেন এখানে, এসে ওই মেয়েটির সাথে দেখা করেন। 1985 সালেই উনি আবার ডিভিসিতে তার চাকরিতে তাকে পুনর্বহাল করেন। 2005 সালে সেই মহিলা তার চাকরি থেকে অবসর নেন। যদিও এত দিন কেটে যাওয়ার পরেও তিনি কিন্তু আর কখনো তার গ্রামে ফিরে আসতে পারেনি, আর কখনো তাকে তার সমাজ নিজের করে টেনে নেয়নি। এই দুঃখটা তার জীবনে সারা জীবন রয়েই গেছে। তো এটা একটা সাংঘাতিক কষ্টদায়ক ঘটনা এই পাঞ্চেত ড্যামের সাথে জড়িয়ে আছে। আমার মনে হলো এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না, আমার মতো নতুন যারা জানলেন, তাদের কাছে এটা খুবই হৃদয় বিদারক একটা গল্প। পাঞ্চেত ড্যাম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব হলো প্রায় 15 কিলোমিটার। আমাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিট মতন। এখন আমরা চালমারা নিতুরিয়া নামক একটি জায়গার ওপর দিয়ে যাচ্ছি। পুয়াপুর মোড়ে, আর এই পুয়াপুর মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছি এখন আমরা গড়পঞ্চকোটের দিকে। সোজা রাস্তা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, আর এই আমরা ঢুকে গেলাম গড়পঞ্চকোটের দিকে। এখন আমরা যাচ্ছি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের পাশ থেকে। এই গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে আপনারা অনলাইন বুকিং করে চলে আসতে পারেন। রাস্তার এদিকেও রয়েছে। ইকো ট্যুরিজম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব কিন্তু প্রায় 9.5 কিলোমিটার মতন। এই যে এদিকে হচ্ছে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, যেটা এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে। এখান থেকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, ঘুরে পঞ্চকোট পাহাড়ের দিকে যাচ্ছে এখন। গড়পঞ্চকোটে ঢুকছি আমরা। সেই যে পঞ্চরত্ন মন্দির,
গড় পঞ্চকোটের বিখ্যাত, প্রচুর ছবিতে দেখেছি, এখন দেখতে পাচ্ছি চোখের সামনে। এখন ঘড়িতে ঠিক 12টা 10। পার্কিংয়ের এখানে ফেয়ারগুলো আছে। আচ্ছা, এটাই ছিল আদি কল্যাণেশ্বরী মন্দির, যে মন্দিরটা এখন স্থানান্তরিত হয়ে মাইথনের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমাদের আগের বড় ভিডিওতে যে কল্যাণেশ্বরী মন্দির দেখিয়েছি আপনাদেরকে। আমরা চলে এসেছি পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত গড় পঞ্চকোটে। বসে আছি গড় পঞ্চকোট মন্দিরের একদম পিছনে। এই গড় পঞ্চকোটের রয়েছে বহু ইতিহাস। এটি আসলে আদতে একটি প্রত্নস্থল। পুরুলিয়া জেলার একটি গৌরবান্বিত ইতিহাসের অধ্যায় কিন্তু এই গড় পঞ্চকোটে রয়েছে। সেই সমস্ত ইতিহাস যেমন আপনাদের সাথে শেয়ার করে নেব, ঠিক সেরকম এখন চলে যাব পঞ্চকোট পাহাড়ে। পঞ্চকোট পাহাড়েও ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানা সাক্ষী। আর নিচে যে জায়গাতে আমি বসে আছি, এখানে যেমন রয়েছে একটি পঞ্চরত্ন মন্দির, জোড় বাংলো মন্দির, কঙ্কালী মাতার মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দির এবং আরও নানাবিধ স্থাপত্য এবং তার সাথে জড়িত ইতিহাস, সেই সমস্ত কিছুর খুঁটিনাটি ইনফরমেশন থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। এখানে আসার জন্য নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটি হলো রামকানালি জাংশন। রামকানালি জাংশন আসানসোল থেকে কানেক্টিং ট্রেন দ্বারা যুক্ত হয়েছে এবং রামকানালি জাংশন থেকে এই গড় পঞ্চকোটের দূরত্ব মাত্র 4.8 কিলোমিটার। আর এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি মা কল্যাণেশ্বরী হোটেলের সামনে। এখানে একটু চা খেয়ে আমরা চলে যাব এখন পঞ্চকোট পাহাড়ে। পঞ্চকোট পাহাড়েও ছড়িয়ে রয়েছে যেমন বললাম ইতিহাসের নানান নিদর্শন এবং তার সাথে এইখানের এই চারিদিকের সমস্ত ভিউটা এই পঞ্চকোট পাহাড় থেকে অপূর্ব সুন্দরভাবে দেখা যায়। আসলে গড় কথার অর্থ তো দুর্গ, তো এই জায়গা হচ্ছে দুর্গের জায়গা, ইতিহাসের জায়গা, রাজাদের জায়গা। শিখর বংশের যে রাজত্ব, সেই রাজত্বের প্রধান রাজধানী ছিল গড় পঞ্চকোট। সেই সমস্ত বলবো, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। পঞ্চকোট পাহাড়ের দিকে যাওয়ার আগে এইখানের এই হোটেলে আপনি অবশ্যই অর্ডার দিয়ে যাবেন আজকের দুপুরের খাবারের। আর যদি সাথে চান দেশি মুরগি তাহলে সেটাও অর্ডার দিয়ে যেতে ভুলবেন না। 495 টাকার এই দেশি মুরগিটা এখন আমাদের জন্য রান্না হবে। ততক্ষণ আমরা পঞ্চকোট পাহাড় থেকে ঘুরে আসব, ততক্ষণ ওনারা রান্না করে রাখবেন। এসে আমরা লাঞ্চ সারবো এখানে, আর নিচেটাও ঘুরে দেখব। যেহেতু এখন বেলা বাড়ছে সেজন্য আগে আমরা পাহাড়ের মাথাটা ঘুরে আসবো। গড় পঞ্চকোটের যে প্রতিষ্ঠাতা কীর্তিনাথ শিখর, তিনি এই সম্পূর্ণ এলাকাটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই যে দুর্গগুলো প্রায় 5 মাইল এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত ছিল। এরকমই একটি দেউলের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং ঠিক তার পাশ থেকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়েই এখন আমরা এগিয়ে যাব পঞ্চকোট পাহাড়ের দিকে। এইরকমই একটি সুন্দর জায়গায় রয়েছে চারুলতা রিসর্ট নামে এই দারুণ সুন্দর একটি রিসর্ট, যেখানে ক্যাফেটেরিয়া থেকে আরম্ভ করে থাকার জায়গা, পার্ক সবটাই রয়েছে। এখানে যদি আপনারা এসে থাকেন তাহলে এই গড় পঞ্চকোটের এই ইতিহাস প্রসিদ্ধ স্থানকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। এর পাশেই করে দেওয়া রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের মাথা থেকে চারপাশের ভিউটাও আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। ঠিক 12:44 বাজে আর আমরা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে আমাদের যাত্রা। একদম জঙ্গলের ভিতরের এই রাস্তা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। ছোট্ট একটা ট্রেল, এইখান থেকে ঢুকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে যাবেন। ডান দিকে আরও একটি রাস্তা আছে, কনফিউজড হবেন না। এদিকে সোজা গেলে, মানে আমি যে রাস্তায় যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা গেলে মন্দির বলে লেখা আছে। এই গড় পঞ্চকোট অঞ্চলটি ছিল শিখর রাজবংশের রাজধানী। এই সময় এই গড় পঞ্চকোট এলাকায় প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে একটি বিস্তৃত বিশাল দুর্গ ছিল এবং সেই দুর্গের চারিপাশ পাথরের দেয়াল দিয়ে ছিল ঘেরা। দেখুন, যে রাস্তা থেকে আমরা হেঁটে এলাম সোজা রাস্তা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে, ওই রাস্তায় আপনারা যাবেন না। আপনারা যাবেন ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিকে। কিভাবে বুঝবেন? এই বাঁ দিকে রয়েছে একটা পাথর যেখানে মন্দির বলে লাল রঙের অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে। এই দিকের এই রাস্তা ধরে চলে যাবেন।
যে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সব জায়গায় কিন্তু এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে। এই অ্যারো ধরে ধরে আপনারা যাবেন, তাহলে আর পথ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখন আপনারা এই পঞ্চকোট পাহাড়ের মাথায় উঠবেন, সাথে অবশ্যই রাখবেন একটা জলের বোতল, আর পায়ে যেন অবশ্যই থাকে একটা স্পোর্টস শু, তাহলে সুবিধা হবে। বেলগাছ মহুয়া গাছে ঘেরা এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আপনাদেরকে জঙ্গলের মধ্যে থেকে চলে যেতে হবে। খুবই ভালো লাগবে এই ছোট্ট ট্রেলটা। এই দেখুন, এইরকম বেল গাছ কিন্তু অসংখ্য রয়েছে এখানে। এখানে বেল ধরেও আছে এই বেল গাছটাতে। অনেকটা রাস্তায় আমরা কিন্তু উঠে এসছি, আর যত এগোচ্ছি রাস্তা তত খাড়াই হচ্ছে। তবে এই ট্রেকটার সাথে এতদিন যত ছোট ছোট ট্রেক করেছি, বড় বড় ট্রেক করেছি, সব কিছুর কি তফাৎ বলুন তো। এই প্রথম শাড়ি পরে ট্রেক করছি। ইচ্ছা করেই শাড়িটা পরেছি আজকে, যে দেখি শাড়ি পরে পাহাড় চড়তে কেমন লাগে। ভালোই লাগছে, খারাপ লাগছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই শাড়ির সাথে একদম সুন্দর ম্যাচিং যে চাদরটা, এটা কিনেছিলাম বিষ্ণুপুর থেকে। আমাদের বিষ্ণুপুরের ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন। পুরো 25 মিনিট পর আমরা এসে পৌঁছে গেছি একদম এই পঞ্চকোট পাহাড়ের মাথায়, যে রাজশেখর বংশের ধ্বংসাবশেষ দুর্গগুলো রয়েছে বা দুর্গের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে ঠিক সেইখানে। আসতে রাস্তায় মাঝে মাঝে আমরা একটু একটু রেস্টও নিয়েছিলাম, তাতে যদি মিনিট 5 বাদও দিই, তাও মোটামুটি 20 মিনিট সময় লাগলো নিচে থেকে এই ট্রেলটা করে আসতে। অসম্ভব সুন্দর এই ট্রেল, এবং তার থেকেও সুন্দর এখানে এসে পৌঁছানোর পর এখান থেকে সামনের ভিউটা অপূর্ব লাগছে। এখন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ঠিক এখন বাজে 1:15। এসে খানিক্ষণ বাদে এই ভিডিওটা করছি। একটু হেজ আছে, তবে দারুণ সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর এই হলো দুর্গের ধ্বংসাবশেষ, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটি গেট রয়েছে, দুর্গের মূল ফটক করে দেওয়া রয়েছে। এইখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে মূল দুর্গের দিকে যাবার রাস্তায়। এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন মূল যে দুর্গ বা মূল যে মন্দির সেইখানে। এবং এখান থেকে ঢুকলেই সামনে দেখুন কি অপূর্ব সুন্দর রাজশেখর বংশের দুর্গের ধ্বংসাবশেষ কিভাবে পড়ে রয়েছে দেখুন। এবং এই দুর্গ দেখে এইখানে এসে এর ইতিহাসটা না জানলে এই ভ্রমণ কিন্তু অধরা থেকে যাবে। তাই এখন আপনাদেরকে বলে দেব এই অঞ্চলের ইতিহাস। রাজা জগদ্দেও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন তীর্থস্থান ভ্রমণ করতে। পথে ঝালদায় তিনি রাত্রিবাস করবেন বলে ক্যাম্পিং করেন। সেইখানে সেই রাতেই মহারানীর একটি পুত্র সন্তান জন্ম নেয়। তবে পুত্র সন্তান জন্মাবার পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাজা ধরে নেন যে রানী একটি মৃত পুত্র সন্তান প্রসব করেছেন, এবং তিনি সেই মৃত পুত্র সন্তানকে ওইখানে ফেলে রেখেই আবার এগিয়ে যান পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু কিছুক্ষণ বাদে ওই এলাকার 5 জন আদিবাসী সাঁওতালের দল সেই পুত্র সন্তানকে সেই জায়গা থেকে উদ্ধার করে, এবং সেই পুত্র সন্তানের কিন্তু তখনও পর্যন্ত প্রাণ ছিল, সে পুত্র কিন্তু মারা যায়নি। ওই 5 জনের আদিবাসী দল তখন ওই পুত্র সন্তানকে ওখান থেকে নিয়ে গিয়ে লালন পালন করেন। লালন পালন করে সেই পুত্র সন্তানকে বড় করবার পর তার নাম দেওয়া হয় দামোদর শেখর, এবং এই দামোদর শেখরই প্রতিষ্ঠা করেন এই পঞ্চকোট রাজবংশ। আনুমানিক 80 খ্রিস্টাব্দে এই পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠা করা হয়, এবং 940 খ্রিস্টাব্দে গড় পঞ্চকোটে এই পঞ্চকোট রাজবংশের রাজধানীকে স্থানান্তরিত করা হয় ঝালদা থেকে। তবে এই ব্যাপারে কিন্তু অনেক ঐতিহাসিক ভিন্ন মত পোষণ করে থাকেন। অনেক ঐতিহাসিক মনে করেন যে 5টি সাঁওতাল সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের জনজাতি মিলে প্রতিষ্ঠা করেন এই পঞ্চকোট রাজবংশকে,
তবে সত্যি যাই হোক, পঞ্চকূট রাজবংশ এই অঞ্চলে রাজত্ব করে 960 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরই এই পঞ্চকোট রাজবংশে নেমে আসে বিপদের কালো ছায়া। 1741 সালে এই পঞ্চকোট রাজবংশ তছনছ হয়ে যায় মারাঠা আক্রমণে, এবং এই মারাঠারা ছিলেন তৎকালীন অত্যন্ত শক্তিশালী একটা জাতি। সেই কারণে তখন একটি কবিতা বহুল প্রচলিত হয়ে পড়ে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই বর্গি মানেই হলো মারাঠা। আর মারাঠাদের এই আক্রমণের জন্যই আস্তে আস্তে প্রায় 10 বছর পর প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে এই পঞ্চকোট রাজবংশ। মন্দির গাত্রের কাজগুলো একবার ভালো করে লক্ষ্য করুন। ইতিহাসের সাক্ষী যে বহন করে চলেছে, তাই মন্দিরের কাজ দেখে আপনারা স্পষ্টই বুঝতে পারবেন। বর্গী আক্রমণে পঞ্চকোট বংশের তৎকালীন রাজা গত হলেও রেখে গিয়েছিলেন তার 7 বছরের পুত্র মণিলাল শেখরকে। সেই সুযোগে মণিলালের মামা লালদেও এই দুর্গের ক্ষমতা দখল করতে চান, কিন্তু তার এই আশা ব্যর্থ হয়। ক্ষোভে অপমানে জ্বলতে থাকা লালদেও একদিন তার অনুচরদের নিয়ে প্রবেশ করে দুর্গে এবং নারী পুরুষ নির্বিশেষে রাজপরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তবে ভাগ্যের ফেরে প্রাণে বেঁচে যান মণিলাল। পরবর্তীতে মহারাজনগরে স্থাপন করেন তার রাজধানী। তবে শেষের দিকে এই রাজবংশের রাজধানী হয় কাশীপুরে। এই পরিবারের সদস্যরা বর্তমানে বাস করেন কাশীপুর রাজবাড়িতে এবং চিরদিনের মতো পরিত্যক্ত হয়ে যায় গড় পঞ্চকোট। তবে এই গড় পঞ্চকোটের ধ্বংসের আরও একটি ভিন্ন মত রয়েছে। কথিত আছে বর্গী আক্রমণে এক রাত্রের মধ্যেই ধ্বংস হয়ে যায় এখানকার রাজপ্রাসাদ ও দুর্গ। দুর্গের মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে আমরা ধারার দিকে যাচ্ছি। এখানে কাছেই রয়েছে একটা ঝর্ণা। এখন শীতকাল, যদিও জানি না ঝর্ণা দেখতে পাবো কিনা। উঠেছি আমরা এই রাস্তা থেকে, আমার পিছনের রাস্তা থেকে, আর ঠিক তার উল্টো দিকের যে রাস্তা, দুর্গের ডান দিকের রাস্তা থেকে চলে গেলেই পৌঁছে যাব ধারার দিকে। কি করে বুঝবেন? এইখানে পাথরের গায়ে দেখুন ধারা বলে তীরচিহ্ন দেওয়া রয়েছে। এখন বাজে 1:57। দেখি কতক্ষণ লাগে ধারার দিকে যেতে। বেশ খানিকটা আসার পরে এইরকম একটা ছোট জলাশয় মতো দেখতে পাচ্ছি। আমি কনফিউজড যে এটাই ধারা কিনা, কারণ এখানে কিন্তু কিছু লেখাও নেই আর কোনো টুরিস্টও নেই। জলাশয় থেকে খানিকটা এগোলে এইরকম একটা রাস্তা পাবেন, লেখা নেই কিন্তু এখানে একটা তীরচিহ্ন করা রয়েছে দেখতে পাচ্ছি। দেখি কিছুটা এগিয়ে গিয়ে কি হয়। মোটামুটি 700-800 মিটার চলে এসছি মন্দির গেট থেকে। এই যে এখানে একদম সরু একটা জল আসছে। শীতকালে আর বেশি আশা করাটাও ভুল। এসেছি ধারার চত্বরে। শেষের দিকে একটু কনফিউশন হচ্ছিল বটে, কিন্তু আলটিমেটলি সোজা রাস্তা ধরেই চলে এসেছি। এসেই সামনে আপনারা দেখতে পারবেন একদম সরু এখন একটা জলের ধারা। বর্ষাকালে কিন্তু এখানে উপচে জল পড়ে, দেখতে তখন খুবই ভালো লাগে। এর উৎসটাও আমি দেখিয়ে দিলাম, এই ধারার উৎসটা। এখন ওই 2:10 হয়েছে, মানে 10 মিনিট হেঁটে আসলেই সোজা রাস্তা ধরে চলে আসতে পারবেন। শেষের দিকটা একটু চড়াই, বাদবাকি এমনি সমান রাস্তা কিন্তু। আর ওই দিকে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই যে পড়ছে ধারার জল, এই গরমকালে ঠান্ডা সুন্দর জল। উফ, একটু মুখে চোখে ঘাড়ে গলায় দিতে হবে, খুব আরাম। ধারার সন্ধানে এলাম, ধারা তো পেলাম, তার সাথে দেখুন পাশে একটা কি সুন্দর ছোট্ট মন্দির পেয়ে গেছি। পাহাড়ের ওপর পাথরের সাথে একদম লাগোয়া এরকম পাথরের, সাদা পাথরের মন্দির। যদিও কোনো মূর্তি নেই, কিন্তু ভগবান এখানে সত্যি বিরাজ করছেন, সেটা এখানে দাঁড়িয়ে উপলব্ধি করা যায়। এবার আমরা নিচের দিকে ফেরার পথ ধরলাম। এই রোদের মধ্যে কষ্ট করে নামছি,
এখানে একটু এনার্জির জন্য চকলেট খেয়ে নিচ্ছি। 2:40 বাজে। এটা খাচ্ছি বটে এখানে, কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু এখানে ফেলবো না। প্রচুর প্লাস্টিকের বোতল, চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট পড়ে রয়েছে যত্রতত্র। আমরা কিন্তু খেয়ে প্লাস্টিকটা ব্যাগে করে নিচে নিয়ে যাবো, ডাস্টবিনেই ফেলবো। 2:45 বাজে আমরা নিচে নেমে চলে এসেছি। এই রাস্তা থেকে আমরা গেছিলাম এই বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে। এইবার পেটে তো ছুঁচোয় রন মারছে, তাড়াতাড়ি করে গিয়ে আমাদেরকে এবার লাঞ্চ সারতে হবে। আর লাঞ্চের অর্ডার আমরা যাওয়ার সময় দিয়ে গিয়েছিলাম মা কল্যাণেশ্বরী হোটেলে। নিচে নেমে আসার পর হোটেলে আমাদের খাবারটা রেডি করতে বলে আশপাশটা চট করে একটু ঘুরে দেখে নিলাম। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্যই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যেগুলি উপযুক্ত সংরক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। এখন যে মন্দিরের ধ্বংসস্তূপটি আপনারা দেখছেন, এটি হলো আদি কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দিরই আপনারা গত পর্বের ভিডিওতে দেখেছিলেন মাইথনে। এই আদি কল্যাণেশ্বরী মন্দিরটিকেই মাইথনে বর্তমানে স্থানান্তরিত করা হয়েছে। আর এই মন্দিরটি প্রায় 500 বছরেরও পুরনো শক্তি উপাসনার কেন্দ্র। জনশ্রুতি আছে যে সুদূর অতীতে এই কল্যাণেশ্বরীতে মানব বলি পর্যন্ত দেওয়া হতো। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এবং রাজপ্রাসাদের কর্মচারীদের বাসস্থানের ধ্বংসাবশেষ যত্রতত্র ছড়িয়ে রয়েছে। 18 শতকের বর্গী আক্রমণের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গড়পঞ্চকোটের ভগ্নপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত এই দুর্গগুলি। এবার আমরা চলে এলাম মা কল্যাণেশ্বরী হোটেলে আমাদের লাঞ্চ সারতে। প্রচুর জোরে খিদে পেয়েছে আর আসতেই সাথে সাথে চলে এসছে দারুণ সুন্দর খাবার দাবার। দেখুন এখানে সুন্দর সোনামুখ ডাল আছে, বাসমতি চালের ভাত, তার সাথে আলু পোস্ত, আলু ভাজা, সবজি, এখানে আছে কুমড়ো ফুলের বড়া, আর এখানে হচ্ছে লেবু আর পেঁয়াজ দেওয়া রয়েছে, নুন দেওয়া রয়েছে। আর মাংসটা আসছে, ততক্ষণ একটু মুগ ডাল দিয়ে খেয়ে দেখি খাবারটা কেমন। তবে দেখি কিন্তু খুব ভালো লাগছে। মানে এরকম একটা পরিবেশে এত সুন্দর ডাল ভাত, এটাই অমৃতের মতো লাগছে। এত টেস্টি হয়েছে খাবারগুলো, কি বলবো। অসাধারণ, সবজিটা তো অসাধারণ হয়েছে। কুমড়ো ফুলে বড়া হয়, সবে ভেজে দিয়েছে, ক্রাঞ্চি, খুব সুন্দর। যে দেশি মুরগিটা আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম, রান্না হয়ে এখন চলে এসছে। পুরো এতখানি মাংস হয়েছে, মানে মুরগিটার ওজন ছিল 930 গ্রাম, অনেকটা মাংস হয়েছে। এবার সিস্টেমটা কীরকম, এতটা মাংস তো একসাথে খাওয়া সম্ভব নয়। যতটা আপনি পারবেন খাবেন, যতটা পারবেন না ওনারা প্যাক করে দেবেন, বাড়িতে নিয়ে গিয়ে বা হোটেলে নিয়ে গিয়ে রাত্রে খেতে পারবেন। আচ্ছা, মাংসটা একটু টেস্ট করে আপনাদেরকে বলে দিই কেমন হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে, ভালোই হবে ডেফিনেটলি। অন্যান্য খাবার খেয়ে আমি বুঝতেই পাচ্ছি রাঁধুনি খুব ভালো। গরম একদম। অসাধারণ, এগুলো কি আর খাওয়া যাবে না।
মাংসটা দিয়ে খেতে হবে। দারুণ হয়েছে, দারুণ। আমি আর কিছু খাবো না, শুধু মাংস ভাত খাবো। পেট পুড়ে ভুঁড়ি ভোজ সারার পর এবার উঠেছি হাত ফাত ধুয়ে বেরোবো। তবে খাবারটা অসাধারণ। আর যেটা আমি বললাম, চিকেন তো অতটা খেতে পারিনি, যেটুকু খেতে পেরেছি ঠিক আছে। বাদ বাকিটা প্যাক করে দিতে বলেছি, ওনারা প্যাক করে দিচ্ছেন। এবার হাতটা ধুয়ে বাকি চত্বরটা ঘুরে বেরিয়ে যাব এখান থেকে। এখন আমরা চলে এসেছি এই গড়পঞ্চকোটের সবচেয়ে সুন্দর যে মন্দিরটি এখনো পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে সব থেকে, সেই রাস মন্দিরে। যে কটি মন্দির এই এলাকাতে রয়েছে তার মধ্যে এই পঞ্চরত্ন রাস মন্দিরটি অপেক্ষাকৃত ভালো অবস্থাতে রয়েছে অন্যান্য মন্দিরের তুলনায়। আর এই মন্দিরের মধ্যেই গর্ভগৃহে রয়েছে এরকম সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি। এই একই ঘরানার মন্দির আমরা কিন্তু দেখেছিলাম বিষ্ণুপুরে, মানে সেই টেরাকোটার মন্দিরই কিন্তু এইখানে চারিদিকে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। এই যে মন্দিরটি এখন আমরা দেখছি এটা হলো সম্পূর্ণ টেরাকোটার মন্দির। এই টেরাকোটার মন্দির ছাড়াও মাকড়া পাথরের এবং নানান পাথরের মন্দিরও কিন্তু এই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস মন্দিরের পিছন দিকে রয়েছে জোড়বাংলো মন্দির, কঙ্কালী মাতার মন্দির, আর ওই দিকে রয়েছে রানীমহল কুয়ো, যেখানে রাজার 7 রানী আত্মহত্যা করেছিলেন। এই সমস্ত কিছু এই পুরো এলাকাটা ঘুরে দেখতে কিন্তু অনেকখানি সময় লেগে যাবে। তাই যদি আপনারা পারেন গড়পঞ্চকোটে একটা দিন কাটিয়ে তারপরে যেতে পারেন, তাহলে খুব ভালো করে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। রাসমঞ্চ থেকে বাঁদিকে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন অপূর্ব সুন্দর টেরাকোটার জোড়বাংলো মন্দির। মূল যে গড় তার ঠিক পশ্চিম দিকে এখন যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। ঠিক একটু আগে আমি যেটা বলছিলাম যে রাস মন্দিরটা যেমন টেরাকোটার, এই কঙ্কালী মাতার মন্দিরটা কিন্তু সম্পূর্ণ পাথরের। এই কঙ্কালী মায়ের মন্দিরে এখন কোনো বিগ্রহ বা অন্য কোনো মূর্তি অবশিষ্ট নেই, তবে মনে করা হয় এই কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী ছিলেন। ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল, আর আমরাও আমাদের আজকের গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এখান থেকে আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের মাইথন ইউথ হস্টেলের দিকে। আজ সারাদিনে আমরা দেখেছি নেহেরু পার্ক, স্নেক পার্ক, গোল মাইন, পাঞ্চেত ড্যাম এবং এই গড়পঞ্চকোট। এই পুরো ট্যুরটা করতে আমাদের অটো ভাড়া পড়েছে 1500 টাকা। যদি আপনারা আজকে 4 চাকা নিয়ে আসতেন, 4 হুইলার নিয়ে আসতেন, এই ট্যুরটাতেই লাগতো আপনাদের 2300 টাকা। আর এর সাথে আপনারা করে নিতে পারেন বরন্তী লেক। বরন্তী লেক যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের 4 হুইলারে ভাড়া পড়বে 2800 টাকা, আর অটোতে ভাড়া পড়বে 1700 থেকে 1800 টাকা। কিন্তু আমরা বরন্তী লেক যাচ্ছি না কেন, তার কারণ আমরা আগামীকাল বরন্তী লেক, ছিন্নমস্তা মন্দির, জয়চণ্ডী পাহাড় এবং সাথে আরও কিছু অজানা স্পট দেখাবো আপনাদের। থাকবো গিয়ে বরন্তীতে, তো সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি পরের পর্বের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। গড়পঞ্চকোট থেকে মাইথনের দিকে ফিরতি পথে সময় থাকলে দেখে নিতে পারেন অস্তরাগে রাঙানো পাঞ্চেত ড্যামের অপরূপ শোভা। সন্ধ্যের আলো জ্বলে গেলে এই ড্যামের রূপ আরও কয়েক গুণ বেড়ে যায়। তো এই পুরো ভ্রমণটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাকে জানাবেন, শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড, এভরি স্যাটারডে ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাই চোখ রাখুন, সাথে থাকুন, ভালোবাসা দিতে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে। টিল দেন ভালো থাকবেন অ্যান্ড বাই বাই।